বাংলাদেশ থেকে আমার এক বান্ধবী পাঠিয়েছে। এটা পরে না আমি এমনিতে তো শাড়ি পরি না, কিন্তু শাড়ি না পরলেও আজকে এটা পরে এত কমফোর্ট। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে নববর্ষ। আমার তরফ থেকে আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, নতুন বছরে নতুন উদ্যম নিয়ে আবার নতুনভাবে আজকে দিনটাকে শুরু করা যাক। আশা করছি আজকের দিনটা আমার সাথে সাথে তোমাদেরও সবার খুব ভালো কাটবে আর এই বছরটাও তোমাদের সবার ভালো কাটবে। তো চলো এখন প্রথমেই আগে মা লক্ষ্মী এবং গণেশের পুজো দেব। তার সঙ্গে আজকে আছে অশোক ষষ্ঠী। আমার যে সমস্ত মায়েরা অশোক ষষ্ঠীর ব্রত করেছো তাদের সবার ব্রত খুব ভালোভাবে কাটুক, এই বছরটা খুব ভালো কাটুক। তোমরা সবাই নিজের পরিবারের সঙ্গে ভালো কাটাও, ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করো, এই কামনাই করি। তো চলো এখন আগে পুজো পাঠটা শুরু করা যাক। প্রথমে দেবো মা লক্ষ্মী গণেশের পুজো, তারপরে মা করবে অশোক ষষ্ঠীর পুজো। পয়লা বৈশাখ বলতে যা মনে পড়ে, অর্থাৎ ছোটবেলাকার স্মৃতি, তা হলো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরে মায়ের সাথে মন্দিরে যাওয়া, সেখানে সুন্দর করে পুজো দিয়ে তারপরে বাড়ি ফেরা, আর বাড়ি ফেরার পথে বেশ কিছুটা মিষ্টি কিনে নিয়ে বাড়িতে ফেরা। তারপরে মায়ের সাথে ঠাকুর মন্দিরে সুন্দর করে ঠাকুরের শৃঙ্গার করে ঠাকুরের পুজো দেওয়া, অর্থাৎ নতুন জামা কাপড় ঠাকুরকে পরানো। এই দিনে ঠাকুরের জন্য আসতো অনেক সুন্দর সুন্দর ফুলমালা, পদ্ম ফুল, গোলাপ ফুল, সব কিছু। সেই দিয়ে মা পুজো করতো আর মায়ের হেল্পার ছিলাম আমি। পুজো পাঠ সেরে নিয়ে তারপরে বাড়িতে যে সমস্ত স্বর্গীয় গুরুজনরা থাকতেন তাদের ফটোতে দেখতাম মা সেদিন ফুলমালা পরাতো, ধূপকাঠি দিত, তাদেরকে প্রণাম করত। তারপরে শুরু হতো গুরুজনদেরকে প্রণাম করা। বাড়িতে যত গুরুজন আসবেন বা যারা আসতে পারছেন না তাদেরকে ফোন করে প্রণাম জানানো। এরপরে শুরু হতো রান্নাবান্নার পর্ব। অনেক কিছু রান্নাবান্না থাকতো এই দিন, বিশেষত মাছ, পায়েস, এগুলো তো থাকতোই বাড়িতে। বাঙালির উৎসব বলে কথা, আর তাতে শুভ জিনিস থাকবে না এরকম হয়। আর বাঙালিদের কাছে সব থেকে শুভ হলো পায়েস, আর তারপরেই যেটার কথা মনে পড়ে তা হলো বাঙালির মাছ। এরপরেই শুরু হতো পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু কথা বলা, তাদের বাড়িতে মিষ্টি পাঠানো, একজন আরেকজনকে শুভ নববর্ষ জানানো, যেগুলো এখনকার দিনে প্রায় হারাতেই বসেছে। তবে আমি আর মা চেষ্টা করি সব কিছুকে অল্প অল্প করে মেনটেন করে সেই জিনিসগুলোকে এখনও অবধি ধরে রাখা এবং পরবর্তী প্রজন্মের কাছে তাদের সেই জিনিসগুলোকে পৌঁছে দেওয়া। তো এই ছিল আমার ছোটোবেলাকার পয়লা বৈশাখ। তোমাদের ছোটোবেলাকার পয়লা বৈশাখ কীরকম ছিল আমাকে কিন্তু লিখে জানাতে ভুলো না। এখনকার পয়লা বৈশাখগুলো একটু কিন্তু আলাদা। এখন সব কিছুই আত্মকেন্দ্রিক হয়ে গেছে, সব কিছু খুব কাছে পাওয়া যায় না বলে মন্দিরটাতেও যাওয়া হয়ে ওঠে না। কিন্তু বাড়িতেই চেষ্টা করি আমি আর মা সুন্দর করে পুজো দেওয়ার। তবে প্রত্যেক বছর যে মন্দিরে যাওয়া হয় না তা কিন্তু না, কোনো কোনো বছর যাওয়া হয়, কোনো কোনো বছর যাওয়া হয় না। তবে সকালবেলায় উঠে স্নান সেরে ঠাকুর মন্দিরে এসে ঠাকুরকে সুন্দর করে শৃঙ্গার করানো, তাকে সুন্দর ফুলমালায় সাজিয়ে দেওয়া আর নতুন জামা কাপড় পরিয়ে তাকে সুন্দর করে সাজানো, এটা কিন্তু এখনও অবধি আমার বাড়িতে আছে। আর হ্যাঁ, অবশ্যই ঠাকুরকে সুন্দর সুন্দর মিষ্টি দিয়ে এই দিন ভোগ দেওয়া, বছরের প্রথম দিন বলে কথা। আচ্ছা, একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার ঠাকুরের জামা কাপড়গুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। কালকে যেয়ে আমি ঠাকুরের নতুন জামা কাপড় সব কিনে নিয়ে এসেছিলাম আর আজকে সেগুলোকে পরালাম। এখানে দেখো ভাই এনেছিল ডাব সন্দেশ। তো ডাব সন্দেশের উপরে দেখছি একটা করে গোলাপের পাপড়ি দেওয়া। তো আমার মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের তো গোলাপ অত্যন্তই প্রিয়, তাই তাদেরকে ওই ডাব সন্দেশটাই দিলাম। আর ছিল আইসক্রিম সন্দেশ, আরও এক ধরনের সন্দেশ ছিল, সেটা হচ্ছে ওয়াটারমেলন সন্দেশ। তো এইভাবেই আমরা আজকের দিনটাকে উদযাপন করলাম নিজেদের মতন করে। হ্যাঁ, সময় পাল্টেছে, অনেক কিছু হয়তো পাল্টে গেছে, কিন্তু বাঙালির ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করেছি আমি আর মা দুজনেই। জানি না এই ঐতিহ্যগুলো
কতদিন বা কীরকমভাবে ধরে রাখতে পারবো, কিন্তু চেষ্টা করেছি সেটাকে ধরে রাখার। এইভাবেই দেখো আজকের দিনটা শুরু হলো, আর দিনটা ভীষণ ভালো কেটেছিল। এরপরে আমি প্রদীপ প্রজ্বলিত করে সব ঠাকুরের আরতি করে নিয়েছিলাম, আর তারপরে মা করেছিল অশোক ষষ্ঠীর পুজো। সারা বছর মায়ের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড আমি করি, আর বছরের প্রথম দিন সেটা হবে না তা তো হতেই পারে না। ওই যে বলে না যে শুরুটা ভালো করলে শেষটাও ভালো হয়, তাই আজকের দিনটা শুরুটা আমি মায়ের সঙ্গে গল্প করেই করতে চাই। সকালবেলায় মা দেখো চা নিয়ে চলে এসেছে, এখন পুজো পাঠ দিয়ে নিয়েছি, এখন একটু জল খাবো, চা খাবো, আর মায়ের সঙ্গে প্রাণ ভরে এখন গল্প করব, যাতে বছরের প্রত্যেকটা দিন আমি মায়ের সাথে এইভাবেই গল্প করে নিজের মনের ভাব প্রকাশ করে বন্ধুত্বটাকে আরও সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারি। হ্যাঁ, মা মেয়ে কিন্তু সব থেকে ভালো বন্ধু। এই দেখো কি যেন একটা বলছিলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু যাই হোক আমার আর মায়ের খুনসুটির সময় চলছিল। আর এই যে গরম গরম 1 কাপ দুধ চা, এটা যে কি এনার্জি দেয় সারাদিনে, এটা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তো চলো আমি আর মা চাটাকে খেয়ে নিই বা টি টাইমটাকে এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মা তো সকালবেলায় স্নান সেরে একটা নতুন নাইটি পরে নিয়েছিল, আর আমাকেও তাগদা দিচ্ছিল যে নতুন জামা পরতে। নতুন জামা তো আমার কেনা হয়েছিল, কিন্তু আমার এক বান্ধবী সুদূর বাংলাদেশ থেকে আমার জন্য অনেক শখ করে অনেক জিনিস পাঠিয়েছিল, যেমন এই শাড়ি, জুয়েলারি, টিপ, কসমেটিক, এগুলো সব কিছু। তো ভাবলাম যে ও যখন পাঠিয়েছে আর সামনেই যখন পয়লা বৈশাখ, তাহলে আমি এগুলো পরেই ফেলি, আর বাংলাদেশ থেকে এসেছে বলে কথা। তো দেখো বন্ধুরা, এটা আমাকে আমার সুদূর বাংলাদেশ থেকে আমার এক বান্ধবী পাঠিয়েছে এই সমস্ত গোটা সাজটা, এই শাড়ি, এই নেকলেস, তারপরে এই যে চুড়ি নীল রঙের, তারপরে নেল পলিশ, তারপরে আংটি, আর আরো কি পাঠিয়েছে, একটা ক্লিপ পাঠিয়েছিল। আর এই শাড়িটা এত সুন্দর হয়েছে, এই শাড়িটা, হ্যাঁ এবার মুখের কাছেই ধরবে, আর কোথাও ইয়ে করবে। এত সুন্দর এই শাড়িটা, এত নরম, এত মানে মোলায়েম। আর এটা হচ্ছে ওদের ওখানকার কি শাড়ি জানো একটা বললো, এই মা ভুলে গেছি, দাঁড়াও, কি ত্রিপুরার শাড়ি নাকি, হ্যাঁ ও মণিপুরি শাড়ি বলেছিল ও আমাকে। তো এটা এত সুন্দর হয়েছে, আমার এত পছন্দ হয়েছে। আর শুধু শাড়িটা না, এর সঙ্গে যে সাজগোজ গুলো, বিশেষত এই চুড়িটা, এই নেকলেসটা, এই আংটিটা, আমার তো এই ধরনের একটা আংটি কেনার অনেক ইচ্ছে ছিল অনেকদিন ধরে, কিন্তু যাই হোক সেই শখটা পূর্ণ হয়ে গেল। তো আমার ভীষণ ভালো লাগছে এটা পরে, আর এই বছরের প্রথম দিন এত সুন্দর একটা সাজগোজ করে মনটাও ভীষণ ভালো হয়ে যাচ্ছে। তো চলো একবার বসো, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে এটা পরে, আর এটা পরে না আমি এমনিতে তো শাড়ি পরি না, কিন্তু শাড়ি না পরলেও আজকে এটা পরে এত কমফোর্ট ফিল হচ্ছে। এরপরে কোনো অনুষ্ঠান কিছু হলেও যদি এথনিক পরার মতন থাকে তো আমি এটা পরবো। আচ্ছা, এখন বাজে 7:30, মানে সন্ধ্যা 7:30। তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, ব্যাকগ্রাউন্ডে না একটু নয়েজ হচ্ছে, কেন কি ইলেকশন চলেই এসছে, তোমরা সবাই জানো, তার কোনো একটা মিটিং মিছিল হচ্ছে, তার জন্য একটু আওয়াজ আসতে পারে। তো প্লিজ নিজেদের নিজ গুণে আমাকে ক্ষমা করো, এটা তো আর আমি কিছুতেই মানে আটকাতে পারছি না। যাই হোক, কপিরাইট ক্লেম আসবে না এটুকুন আমি জানি। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে মা বৈভব লক্ষ্মী ব্রতের কথা তো আপনি বলছেন যে সধবাদেরকে বই দেবে, পুস্তক দেবে, তারপরে হচ্ছে কুমারী কন্যাকে পুস্তক দেবে, তাহলে ডিভোর্সিরা কি করবে? তো আমার হাতটা খুব ব্যথা করছিল, তাই ট্রাইপডে আমি ক্যামেরাটা লাগিয়ে দিলাম। তো যেটা বলার সেটা হচ্ছে, ডিভোর্সিরা কি করবেন। আপনি আমাকে প্রশ্ন যেভাবেই করে থাকুন, আমি উত্তরটা যেভাবে দিচ্ছি একটু শুনুন। সেটা হচ্ছে, আমি একজন ব্লগার বা ইউটিউবার হওয়ার সাথে সাথে আমি নিজে একজন ওয়েল এডুকেটেড গার্ল। আমি কোনো কুপ্রথা বা কুসংস্কারকে কখনোই
সাপোর্ট করি না, বা আমার চ্যানেলে কোনো কুসংস্কার বা কোনো কুপ্রথা বা এমন কিছু জিনিসকে প্রচার করি না যেটা কোনোভাবে মানুষকে আঘাত পৌঁছায়। আমার কাছে প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেই ঈশ্বরের সৃষ্ট করা জীব। আর যেখানে প্রাণ থাকে একটা, সেটা গাছ হতে পারে, প্রাণী হতে পারে বা মানুষ হতে পারে, সেখানে কোনো জিনিসই কখনোই অপয়া এরকম হতে পারে না। তো আমার কাছে প্রত্যেকটা মানুষই সমান। আমার কাছে কি, ঈশ্বরের কাছে যখন প্রত্যেকটা মানুষ সমান, তখন আমার সেক্ষেত্রে কিছু বলার থাকে না। প্রত্যেকেই নিজের নিজের আরাধ্যকে নিজের নিজের মতন করে ডাকবেন। আর যেটা বলেছেন যে ডিভোর্সিটা কি করবে, ডিভোর্সি যদি সধবা থাকেন, যদি তিনি মনে করেন যে তার সিঁথিতে সিঁদুরটা পরবেন, তাহলে সে অবশ্যই পরতে পারেন। কেন কি, বাঙালি মেয়েদের কাছে শুধু যে স্বামীর মঙ্গলের জন্য তারা সিঁদুর পরে তা নয়, আমাদের বাঙালিদের কাছে কিন্তু সিঁদুরটা একটা ঐতিহ্য, এবং মেয়েরা সেই ঐতিহ্যটাকে সারা জীবন বহন করতে রাজি থাকেন। বাকি অঘটন তো যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে যে কোনো ভাবে আসতে পারে, প্রত্যেকটা মানুষের জীবনেই আসতে পারে। যে ডিভোর্সি, সে যদি মনে করেন যে আমি এই ব্রত আমার নিজের জন্য পালন করব, আমার সন্তানের জন্য পালন করব, বা আমাদের নিজেদের মঙ্গলের জন্য পালন করব, সে অবশ্যই এই ব্রত পালন করতে পারে। এবং পুস্তক সে চাইলে কুমারী কন্যাদেরকেও দিতে পারে বা সধবাদেরকেও দিতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। মা তো আর বলে দেননি, ব্রত কথার বইটাও নিশ্চয়ই কোনো মানুষেরই সৃষ্টি। তো এটা হচ্ছে মানুষের সৃষ্টি। আমি কখনোই কাউকে এই জন্য বলি না যে এই নিয়মগুলো পালন করতেই হবে বা এই নিয়মগুলো পালন করতেই হবে না। এবার দেখুন, আমাকে যে আপনি কমেন্টটা করেছেন, হয়তো জাস্ট একটা কিউরিওসিটির জন্যই করেছেন, বা হয়তো আমাকে কোনো রকম অপমান করার জন্য করেছেন, বা এমনিও করতে পারেন, কোনো সেটা ব্যাপার না। আপনি কি ইন্টেনশন নিয়ে আমাকে কমেন্টটা করেছেন সেটা তো আমি জানি না। যাই হোক, তবে কমেন্টটা করার আগে একটু বুঝে করবেন, কেন অনেক রকমের অসহায় মানুষ আমার, মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমার ভিডিওটা দেখে, এবং বিভিন্ন দেশ থেকে দেখা হয়, বিভিন্ন প্রান্ত থেকে দেখা হয়। তো সেই ক্ষেত্রে কেউ যদি দুর্বল চিত্তের হন এবং কেউ যদি সত্যি একটা কোনো বাজে পরিস্থিতিতে পড়ে থাকেন, আপনার কমেন্টটা দেখে যেন সে কোনোভাবেই কষ্ট না পায়, বা সে যেন নিজের জীবনে কোনো ভুল ডিসিশন না নেয়, সেটার দিকে একটু লক্ষ্য রেখে সবাই কমেন্ট করবেন। যাই হোক, আজকে একজন নতুন এসছেন সদস্য আমার পরিবারে, তো সেটা তোমাদেরকে এখন দেখাবো, চলো দেখাই। আমি যখন এবার ভবতারিণী মায়ের কাছে গেছিলাম না 1 জানুয়ারি, তখন আমার ওখানে না অনেক ভবতারিণী মায়ের বড় বড় সব ফটো পাওয়া যাচ্ছিল। তো আমার খুব ইচ্ছে করছিল, আমার শুধু না, আমার মায়ের ভাই 3 জনেরই ইচ্ছা করছিল যে মা ভবতারিণীকে আমরা একটু নিয়ে আসি। কিন্তু তারপর ভাবলাম এত বড় ফটো বাড়িতে কোথায় রাখবো, আর প্রাইসটাও একটু হাই চাইছিল, যার জন্য আমরা তখন আর নিইনি। কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলায় দেখো কে এসছে আমাদের বাড়িতে, দেখো কে এসেছে আমাদের ঘরে। এখানে এসেছে মা ভবতারিণী তার 3 সন্তানকে নিয়ে। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে বলো। কিন্তু মায়ের রূপটা তো আমার অপূর্ব লাগছে, আর এত বড় একটা ফটো হিসাবে এসেছে, মানে যেই রকম লেন্থ আমি দেখেছিলাম অতটা বড় না হলেও প্রায় সমান সমান। তো এটা অবশ্যই একটা ক্যালেন্ডারের রূপেই আমাদের কাছে এসেছে, কিন্তু আমি ভবিষ্যতে এটাকে বাঁধিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক এই জায়গাটাতে না আমাদের তারা মায়ের ফটোটা ছিল, কিন্তু তারা মায়ের যে ক্যালেন্ডারটা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা মাকে নামিয়ে রেখেছি, মানে মা আছেন আমাদের কাছে কিন্তু নামিয়ে রেখেছি। আর এখন তো এই মা চলে আসলেন, তো মায়েরই আরেক রূপ, কোনো ব্যাপার না, যেই মাই থাকুক না কেন আমাদের মঙ্গলের জন্যই তিনি থাকবেন। তো মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো কি আর, আজকের ব্লগটা এত দূর অবধি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। আর হ্যাঁ, বাইরে একটু ইলেকশনের জন্য প্রচার চলছে বলে হয়তো সেই আওয়াজগুলো তোমাদের কাছে কানে যাচ্ছে, তো কিছু মনে করো না প্লিজ। চলো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো, গুড নাইট এন্ড বাই বাই।